আজ আমি নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ থেকে সমভূমি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসা যাক সমভূমি কাকে বলে। সংজ্ঞা: সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উঁচু 300 মিটারের মধ্যে মৃদু ঢালযুক্ত বিস্তৃত সমতল ভূমি বা সামান্য ঢেউ খেলানো নিচু ভূমিভাগকে সমভূমি বলে। পৃথিবীর মোট ভূমিভাগের প্রায় 53% হল সমভূমি। এবার আমরা জানব সমভূমির প্রধান প্রধান কী বৈশিষ্ট্য। 1 নম্বর, সমভূমি উচ্চতা বেশ কম, সাধারণত এদের উচ্চতা 300 মিটারের মধ্যে থাকে। 2, সমভূমির ঢালও বেশ কম। সমভূমি সাধারণত সমুদ্রের দিকে মৃদুভাবে ঢালু হয়ে নেমে যায় এবং অভ্যন্তর ভাগের দিকে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ক্রমশ বৃদ্ধি পায়। 3, সমভূমির উপরিভাগ প্রায় সমতল। 4, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সমভূমিগুলি অবস্থান করে। 5, সমভূমি সাধারণত পলি দ্বারা গঠিত হয়। এবার আমরা জানব বিশ্বের সমভূমি কোথায় কোথায় দেখা যায়। নদী অববাহিকা ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সমভূমি বেশি পরিমাণ গড়ে ওঠে। ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি, রাশিয়ার সাইবেরিয়া সমভূমি। রাশিয়ার সাইবেরিয়া সমভূমি পৃথিবীর বৃহত্তম সমভূমি। মিশরের নীলনদ উপত্যকা, উত্তর আমেরিকার মিসিসিপি নদী উপত্যকা পৃথিবীর কয়েকটি বিখ্যাত সমভূমি। এছাড়াও এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকা মহাদেশের সমভূমির পরিমাণ সবচেয়ে বেশি আর আফ্রিকা মহাদেশের সমভূমির পরিমাণ সবথেকে কম। ভূপৃষ্ঠের যাবতীয় সমভূমিকে উৎপত্তির পার্থক্য, গঠন বৈচিত্র্য ও আকৃতি অনুসারে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। সমভূমিকে 3টে ভাগে ভাগ করা হয়: ভূগাঠনিক সমভূমি, ক্ষয়জাত সমভূমি, সঞ্চয়জাত সমভূমি। ভূগাঠনিক সমভূমিকে আবার 2টো ভাগে ভাগ করা হয়। 1 নম্বরে অনুভূমিক পললস্তর দিয়ে গঠিত সমভূমি। 2 নম্বর উত্থিত উপকূলীয় সমভূমি। ক্ষয়জাত সমভূমিকে আবার 4টে ভাগে ভাগ করা হয়: সমপ্রায় ভূমি, হিমবাহ সমভূমি, পেডিমেন্ট সমভূমি, তরঙ্গ কর্তৃত সমভূমি। সঞ্চয়জাত সমভূমিকে আবার 4টে ভাগে ভাগ করা হয়: নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট সমভূমি, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট সমভূমি, হিমবাহ ও জলধারার সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট সমভূমি, আর বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট সমভূমি। নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট সমভূমিকে আবার 1 পলি সমভূমি, 2 প্লাবন সমভূমি, 3 বদ্বীপ সমভূমি, 4 বাদাল সমভূমি, 5 হ্রদ সমভূমি, 6 উপসাগরীয় সমভূমি, 7 ভূগঠনগত অবনমিত অঞ্চল ভরাটের ফলে সৃষ্ট সমভূমি। এই 3 প্রকার সমভূমির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ পৃথিবীতে সঞ্চয়জাত সমভূমির পরিমাণই বেশি। গঠন অনুযায়ী এরূপ সমভূমিকে 2 ভাগে ভাগ করা হয়: 1 অনুভূমিক পললস্তর দিয়ে গঠিত সমভূমি, 2 উত্থিত উপকূলীয় সমভূমি। এবার আলোচনা করব 1 নম্বরে অনুভূমিক পললস্তর দিয়ে গঠিত সমভূমি। ভূগঠনের দিক থেকে এরূপ সমভূমি হল ভূপৃষ্ঠের নিচু সমভূমি। অনুভূমিক পললস্তর দিয়ে এই সমভূমি গঠিত। ভূ আলোড়নের প্রভাব এই সমভূমিতে দেখা যায় না। রাশিয়ার সমভূমি এই প্রকার সমভূমির উদাহরণ। 2 নম্বর হচ্ছে উত্থিত উপকূলীয় সমভূমি। ভূ আলোড়নের ফলে অনেক সময় স্থলভাগের সমুদ্র সংলগ্ন অঞ্চল ধীরে ধীরে উঠে আসে এবং সমুদ্র ধীরে ধীরে সরে যায়, ফলে নতুন করে সমভূমির সৃষ্টি হয়। এইরূপ সমভূমিকে উত্থিত উপকূলীয় সমভূমি বলে। উদাহরণ: ভারতের পূর্ব উপকূলে এইরূপ সমভূমি দেখা যায়। এছাড়াও আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের সমভূমি এই সমভূমির উদাহরণ। বি. ক্ষয়জাত সমভূমি। কি ক্ষয়জাত সমভূমি কাকে বলবে? বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে কোনো উঁচু ভূমি দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হলে তার উচ্চতা হ্রাস পায়। এইভাবে কোনো উঁচু ভূমি ক্ষয়ের ফলে যে সমভূমিতে পরিণত হয় তাকে ক্ষয়জাত সমভূমি বলে। এবার আমরা আসবো ক্ষয়জাত সমভূমির ভাগ। ক্ষয়জাত সমভূমিকে 4টে ভাগে ভাগ করা হয়েছে, আগে দেখানো হয়েছে। 1 নম্বর ভাগ হচ্ছে সমপ্রায় ভূমি। দীর্ঘদিন ধরে প্রাচীন মালভূমি ও অন্যান্য উঁচু ভূমি।
নদীর জলপ্রবাহ ও অন্যান্য প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত হতে হতে এক সময় নিচু পায়ে সমতল ভূমিতে পরিণত হয়। এইরূপ সমভূমিকে সমপ্রায় ভূমি বলে। উদাহরণ: ইংল্যান্ডের দক্ষিণ পূর্বের সমভূমি, ফ্রান্সের লোরেন সমভূমি, পশ্চিম সাইবেরিয়া প্রভৃতি উল্লেখযোগ্য সমপ্রায় ভূমির উদাহরণ। 2 নম্বর, হিমবাহ সমভূমি। হিমবাহের ঘর্ষণে উঁচু পার্বত্য অঞ্চলের অসমতল পৃষ্ঠ মসৃণ ও ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমিতে পরিণত হয়। উদাহরণ কোনগুলো? কানাডার শিল্ড অঞ্চল, ফিনল্যান্ডে এইরূপ সমভূমি লক্ষ্য করা যায়। 3 নম্বর, পেডিমেন্ট সমভূমি। মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ুপ্রবাহ ও সাময়িক জলধারা দ্বারা কোনো পর্বত বা উঁচু ভূমির পাদদেশ ক্ষয়প্রাপ্ত হয়ে এক প্রকার প্রায় সমতল শিলাময় ভূমিতে পরিণত হয়। একে পেডিমেন্ট বা পাদদেশীয় সমভূমি বলে। উদাহরণ কোনগুলো? আফ্রিকার অ্যাটলাস পর্বতের দক্ষিণ ঢালে, পশ্চিম অস্ট্রেলিয়ায়, ভারতের মরুস্থলীর জয়সালমীরের নিকট এইরূপ সমভূমি দেখা যায়। 4. তরঙ্গ কর্তৃত সমভূমি। সমুদ্র তরঙ্গের দ্বারা উপকূলের উঁচু ভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু ভূমিতে পরিণত হয়। পরবর্তীকালে ভূ আলোড়নের প্রভাবে এই নিচু ভূমি উত্থিত হয়ে সমভূমি সৃষ্টি করে। এইরূপ সমভূমিকে তরঙ্গ কর্তৃত সমভূমি বলে। উদাহরণ কি? নরওয়ের উপকূলের এ ধরনের সমভূমি লক্ষ্য করা যায়। এবার আমরা 3 নম্বর আসবো সি, সঞ্চয়জাত সমভূমি। নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, বৃষ্টিপাত, সূর্যতাপ প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের শিলাসমূহ প্রতিনিয়ত চূর্ণ বিচূর্ণ হয়। এইসব ক্ষয়িত অংশ কোনো অবনমিত স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে সঞ্চয়জাত সমভূমি বলে। এবার আসা যাক সঞ্চয়জাত সমভূমির শ্রেণীবিভাগ। উৎপত্তির পার্থক্য অনুসারে সঞ্চয়জাত সমভূমিকে মূলত 4টি ভাগে ভাগ করা হয়। তার প্রথম ভাগ হচ্ছে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট নদীর ক্ষয়ের ফলে বয়ে আনা বিভিন্ন নুড়ি, বালি, পলি প্রভৃতি নিচু ভূমি বা সমুদ্রের অগভীর অংশে বা অগভীর হ্রদে সঞ্চিত হয়। দীর্ঘদিন ধরে এইভাবে সঞ্চয়ের ফলে ওই অঞ্চল ক্রমশ ভরাট হয়ে যায় এবং উঁচু সমভূমির সমভূমির সৃষ্টি করে। এই সমভূমিকে নদীগঠিত সমভূমি বলে। এই সমভূমি নানা ভাগে ভাগ করা হয়, যথা: 1. দীর্ঘদিন ধরে নদীবাহিত পলি নদীর উভয় তীরে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে পলিগঠিত সমভূমি বলে। ভারতের সিন্ধু গঙ্গা সমভূমি, ইয়াংসি কিয়াং সমভূমি ইত্যাদি পলিগঠিত সমভূমির উদাহরণ। 2. প্লাবন বা বন্যাগঠিত সমভূমি। নদীর মধ্যে ও নিম্নগতির আঁকাবাঁকা অগভীর প্রবাহপথে বর্ষার সময় অতিরিক্ত জলরাশি নদীতে প্রবাহিত হলে তা নদীর দুকূল ছাপিয়ে পার্শ্ববর্তী নিচু অঞ্চল প্লাবিত করে। জলের সঙ্গে বাহিত পলি, বালি, কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে প্লাবন সমভূমি বলে। উদাহরণ কোনগুলো? গঙ্গা নদীর মধ্য ও নিম্নগতিতে, ব্রহ্মপুত্র নদের উপত্যকায়, নীলনদ উপত্যকায় এইরূপ প্লাবন সমভূমি লক্ষ্য করা যায়। 3. বদ্বীপ সমভূমি। নদী যেখানে সমুদ্রে মিলিত হয় সেখানে স্রোতের বেগ অস্বাভাবিক কমে গেলে নদীর মোহনা সংলগ্ন অঞ্চলে অবক্ষেপণ শুরু করে। ফলে সমুদ্র ও নদীর মিলনস্থলে কালক্রমে ত্রিকোণাকৃতি, যেটা গ্রিক শব্দ ডেল্টা বলা হয়, সেইরূপ বদ্বীপের ন্যায় ভূমিরূপ সৃষ্টি করে। এইভাবে সৃষ্ট যে ভূমিরূপ তাকেই বদ্বীপ সমভূমি বলে। উদাহরণ: মিশরের নীলনদের বদ্বীপ, গঙ্গা নদীর বদ্বীপ। উল্লেখযোগ্য: গঙ্গা ব্রহ্মপুত্র নদের বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, যেটা সুন্দরবন নামে পরিচিত। 4 নম্বর, বাজদা সমভূমি। মরু ও মরুপ্রায় অঞ্চলে পেডিমেন্ট সমভূমির ঠিক পরে ছোট ছোট জলধারা বাহিত নুড়ি, বালিকণা প্রভৃতি সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে বাজদা সমভূমি বলে। এর মধ্যে অপেক্ষাকৃত নিচু অঞ্চলে জল জমে প্লাবন সৃষ্টি হয়। সাহারা,
কালাহারি, গোবি প্রভৃতি মরুভূমিতে এইরূপ সমভূমি দেখা যায়। 5. হ্রদ সমভূমি। কোনো নদী হ্রদে মিলিত হলে নদীবাহিত পলির দ্বারা হ্রদের তলদেশ ক্রমান্বয়ে ভরাট হতে থাকে। এক সময় তা সম্পূর্ণ ভরাট হয়ে সমভূমিতে পরিণত হয়। এইরূপ সমভূমিকে হ্রদ সমভূমি বলে। উদাহরণ: কানাডার ম্যানিটোবা সমভূমি, আফ্রিকার চাঁদ সমভূমি, উত্তর আমেরিকার গ্রেট বেসিন, পশ্চিমবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার তাল সমভূমি প্রভৃতি হ্রদ ভরাট হয়ে এইরূপ সমভূমির সৃষ্টি হয়েছে। 6. উপসাগরীয় সমভূমি। অগভীর উপসাগরে কোনো নদী মিলিত হলে নদীর পলি সঞ্চয়ের ফলে একসময় উপসাগর ভরাট হয়ে সমভূমিতে পরিণত হয়। এইরূপ সমভূমি ভরাটের ফলে সৃষ্ট হয় বলে একে উপসাগরীয় সমভূমি বলে। উদাহরণ: ইতালির পো নদী পলি সঞ্চয়ের ফলে এইভাবে লম্বার্ডি সমভূমির সৃষ্টি হয়েছে। এশিয়ার মেসোপটেমিয়া সমভূমি টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে। এবার আসবো সঞ্চয়জাত সমভূমির মেন 2 নম্বর যে ভাগ, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট সমভূমি। মহাদেশীয় হিমবাহের পশ্চাৎ অপসারণের ফলে হিমবাহ সঞ্চিত পদার্থের দ্বারা এইরূপ সমভূমির সৃষ্টি হয়। একে অনুবাহ সমভূমি বা হিমকর্দ সমভূমি বলে। এই সমভূমিতে ডামলিন, কেম প্রভৃতি বিভিন্ন প্রকার গাব সঞ্চয় দেখা যায়। উত্তর ইউরোপ ও দক্ষিণ মধ্য কানাডায় এইরূপ সমভূমি দেখা যায়। এবার আসো 3-এতে, হিম জলধারার সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট সমভূমি। হিমরেখার নিকট হিমবাহ গলতে শুরু করলে যে ছোট ছোট জলধারার সৃষ্টি হয় তা হিমবাহ বাহিত বিভিন্ন নুড়ি, বালি, কাদা প্রভৃতি বহন করে বিস্তীর্ণ অঞ্চলে সঞ্চয় করে। এর ফলে যে সমভূমির সৃষ্টি হয় তাকে বহির্বিধৌত সমভূমি বলে। উদাহরণ কোনগুলো? উত্তর আমেরিকার দক্ষিণে মিচিগান এবং পশ্চিম ইউরোপের হিথল্যান্ড প্রভৃতি সমভূমি উদাহরণ। সর্বশেষ ভূমিরূপ হল বায়ুর সঞ্চয় কার্যে সৃষ্ট সমভূমি বা লোয়ের সমভূমি। মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ুবাহিত সূক্ষ্ম বালু রাশি কোনো অবনমিত স্থানে সঞ্চিত হয়ে বালু সমভূমির সৃষ্টি হয়। মরু অঞ্চলের বাইরে বহু দূরে এইরূপ সমভূমির সৃষ্টি হয় বলে একে লোয়ের সমভূমি বলা হয়। উদাহরণ: চীনের হুয়াংহো নদী অববাহিকায় গোবি মরুভূমি থেকে বায়ু দ্বারা বালি সঞ্চিত হয়ে হুয়াংহো নদী অববাহিকায় পৃথিবীর বিখ্যাত লোয়ের সমভূমি সৃষ্টি করেছে। সর্বশেষ জানব সমভূমির গুরুত্ব। পৃথিবীর মোট জনসংখ্যার 90% বেশি মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করে। প্রাচীন কাল থেকেই সমভূমি মানুষকে নানাভাবে আকর্ষণ করছে। এর কারণগুলো হলো: 1. অনুকূল ভৌগোলিক পরিবেশ। মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অনুকূল ভৌগোলিক পরিবেশ সমভূমি অঞ্চলেই অধিক লক্ষ্য করা যায়। 2. কৃষিকাজের উপযোগী পরিবেশ। সমভূমিগুলি পলিগঠিত ও উর্বর বলে কৃষিকাজের পক্ষে উপযুক্ত। 3. উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। সমভূমি অঞ্চল প্রায় সমতল বলে সহজেই উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা যায়। 4. নগর ও শিল্পকেন্দ্রের বিকাশ। সমভূমি অঞ্চলে সহজেই নগর ও শিল্পকেন্দ্রের বিকাশ ঘটে। 5. উন্নত ও সমৃদ্ধ অঞ্চল। জীবিকা অর্জনের জন্য অধিক সময় ব্যয় করতে হয় না বলে সমভূমি অঞ্চলের অধিকাংশই অধিবাসীরা সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান চর্চায় অধিক মনোনিবেশ করতে পারে। এই কারণে সমভূমি অঞ্চলগুলোতে জনসমৃদ্ধ অঞ্চলরূপে পরিণত হয়েছে। 6. অধিবাসীদের সমবিমুখ। সহজে জীবিকা অর্জন করা যায় বলে অধিবাসীরা দুর্বল, সমবিমুখ ও অলস প্রকৃতির হয়।